5 মে 2013 সালের শাপলা চত্বর গণহত্যার প্রসঙ্গে বিবিসি বাংলার সাবেক প্রধান সাব্বির মোস্তফার মিথ্যাচারী বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সাধারণ আলেম সমাজ। সংগঠনটির নেতারা দাবি করেন, ঘটনার সময় দেশে না থেকেও সাব্বির মোস্তফা গণহত্যার সত্যতা অস্বীকার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। সম্প্রতি চ্যানেল আইয়ের স্টেট কাট অনুষ্ঠানে অংশ নিয়ে সাব্বির মোস্তফা বলেন, অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি শাপলায় কোনো মৃতদেহ দেখেননি। তার এই বক্তব্যকে মিথ্যা, অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেন সাধারণ আলেম সমাজের নেতারা। রবিবার ঢাকায় আয়োজিত এক প্রতিবাদ অনুষ্ঠানে সাধারণ আলেম সমাজের সহসভাপতি মাওলানা মনজুর হাসান জুবায়ের বলেন, 5 মে গণহত্যা স্পষ্ট, এটা কেউ এড়িয়ে যেতে পারবে না। আমরা স্বচক্ষে সেখানে উপস্থিত ছিলাম, বহু হতাহতের ঘটনাও ঘটেছে। এটা ঢাকতে সেই সময় একটি টিভি চ্যানেলও বন্ধ করা হয়েছিল। তিনি আরো বলেন, সাব্বির মোস্তফা যেদিনের ঘটনা মন্তব্য করেছেন সেদিন তিনি লন্ডনে অবস্থান করেছিলেন। অথচ বিবিসি বাংলার আরেক সাংবাদিক কাদের কল্লুর প্রতিবেদনে জানান, হেফাজত কর্মীদের সরানোর পর মঞ্চের কাছে একটি ভ্যানের উপর কাপড় ও পলিথিনে মোড়ানো 4টি মরদেহ পাওয়া যায়। তিনি বলেন, একজন দেশে থেকে সত্য বলেছেন আর বিদেশে থাকা আরেকজন উল্টো কথা বলেছেন। এতে সাব্বির মোস্তফার বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়। প্রতিবাদ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাওলানা ইউসুফ আহমদ, কেন্দ্রীয় সদস্য সাধারণ আলেম সমাজ, মাওলানা হুসাইন আমিন, কেন্দ্রীয় সদস্য সাধারণ আলেম সমাজ। অনুষ্ঠানে মাওলানা মনজুর হাসান জুবায়ের আলটিমেটাম দিয়ে বলেন, সাব্বির মোস্তফাকে জাতির সামনে ক্ষমা চাইতেই হবে। যদি ক্ষমা না চান তাহলে সাধারণ আলেম সমাজ সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। বিস্তারিত বক্তব্য সরাসরি দিয়েছেন সাধারণ আলেম সমাজের সহসভাপতি মাওলানা মনজুর হাসান জুবায়ের। বিবিসি বাংলার সাবেক প্রধান সাব্বির মোস্তফার মিথ্যাচার এবং সাধারণ আলেম সমাজের প্রতিবাদ। সদ্য চ্যানেল আইয়ের স্ট্রেট কাট অনুষ্ঠানে 2013 সালের 5 মে শাপলা চত্বরের মর্মান্তিক ঘটনা নিয়ে তৎকালীন বিবিসি বাংলা প্রধান সাব্বির মোস্তফার দেওয়া সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, চাঞ্চল্যকর ও মিথ্যা বক্তব্যকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। শাপলা চত্বরে সংগঠিত গণহত্যাকে অস্বীকার করে তিনি যে ধৃষ্টতা দেখিয়েছেন তা কেবল সাংবাদিকতার নীতিবিরুদ্ধ নয়, বরং এটি একটি রাষ্ট্রদ্রোহী অপচেষ্টা এবং শহীদদের প্রতি চরম অবমাননা। সাব্বির মোস্তফা তার সাক্ষাৎকারে দাবি করেছেন, বিবিসি বাংলার সাংবাদিকরা রাত 12টা থেকে ভোর 4:30 পৌনে 5টা পর্যন্ত শাপলা চত্বর ও এর আশেপাশে ছিলেন এবং এই সময়ের মধ্যে তারা কোনো লাশ, কোনো লাইভ ফায়ারিং বা রক্তের চিহ্ন দেখেননি এবং গণহত্যা হয়। ওই রাতে আমাদের সংবাদদাতা কাদির কল্লোল শাপলা চত্বরে ছিলেন রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত এবং আমি লন্ডন থেকে সার্বক্ষণিক তার সাথে টেলিফোনে যোগাযোগ রাখছিলাম। তো সে বলল যে না, এখানে কোনো লাইভ ফায়ারিং হয়নি এবং এখানে কেউ মারা গেছে বলে আমি দেখিনি। কোনো দাওয়ালে কোনো গুলির চিহ্ন নেই, রাস্তায় কোনো রক্তের চিহ্ন নেই। আমি তো এখানে পুলিশ অভিযানের শুরুর আগে থেকেই আছে এখানে। সো সরেজমিনে যে ছিল আমাদের রিপোর্টার, এবং কাদের কল্লোল একমাত্র না, আরও অনেক রিপোর্টার ছিল ওখানে, টিভি ক্যামেরা ছিল, কেউ কিন্তু ওই শাপলা চত্বরের রাত 12টার অভিযানে কোনো মৃত্যু দেখেনি। কিন্তু দেদার বলা হচ্ছে শাপলা চত্বর গণহত্যা। এই বক্তব্য চরম বিভ্রান্তিকর এবং উদ্দেশ্য প্রণোদিত। কারণ 2013 সালের 5 মে শাপলা চত্বরের ঘটনাটি কেবল একটি সহিংস সংঘর্ষ ছিল না, এটি ছিল গভীর রাতে বাতি নিভিয়ে নিরস্ত্র সাধারণ মুসলিম জনতার উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্লজ্জ ও নির্মম গণহত্যা। এই গণহত্যাকে বিভিন্ন পর্যায় থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আদিলুর রহমান সাহেবের মানবাধিকার সংস্থা অধিকার এই ঘটনায় শহীদদের একটি তালিকা প্রকাশ করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্প্রতি শাপলা শহীদদের পরিবারকে অনুদান দিয়েছেন, যা এই হত্যাকাণ্ডের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সত্যতা প্রমাণ করে। এমনিভাবে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালও এই ঘটনাকে গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল যে ঘটনাকে হত্যা হিসেবে চিহ্নিত করেছে সেটার বিরোধিতা করা প্রকারান্তরে রাষ্ট্রদ্রোহিতাই এবং রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে অন্য খাতে প্রবাহিত করার অপচেষ্টা মাত্র আমরা মনে করি। তথাকথিত সুশীল বুদ্ধিজীবীরা শাপলার গণহত্যাকে বলতে স্বীকার করতে কুণ্ঠাবোধ করলেও শাপলা চত্বরের মূল কর্মসূচিকে কেন্দ্র করে
সারা দেশে যত হত্যাকাণ্ড ঘটেছে তার সবকটি শাপলা শহীদের অন্তর্ভুক্ত। সে রাতে শহীদদের সংখ্যা আজও অগণিত, যা এই হত্যাকাণ্ডের ভয়াবহতা তুলে ধরে। সাব্বির মুস্তফার এক পেশে ও মিথ্যা বক্তব্যের বিপরীতে হাজার হাজার শহীদ পরিবার এবং অসংখ্য প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও সাক্ষ্য বিদ্যমান। তাদের বুক ফাটা আর্তনাদ ও সাক্ষ্যই প্রমাণ করে সেদিন রাতে কি ভয়াবহ নৃশংসতা ঘটেছিল। সাব্বির মুস্তফা শাপলা চত্বরের গণহত্যা নিয়ে যে চাঞ্চল্যকর মিথ্যাচার করেছেন, তারই সহকর্মী কাদের কল্লোলের 6 মে 2013 তারিখের প্রতিবেদনেই এই মিথ্যাচার স্পষ্ট হয়। সাব্বির মুস্তফা তার বক্তব্যের মধ্যে দাবি করেছেন, অভিযানের শুরু থেকে শেষ অবধি উপস্থিত থেকে তারা অর্থাৎ বিবিসি বাংলা নিজের চোখে শাপলা চত্বরে কোনো লাশ দেখেনি, কোনো মৃতদেহ দেখতে পায়নি। সো সরেজমিনে যে ছিল আমাদের রিপোর্টার, এবং কাদের কল্লোল একমাত্র না, আরও অনেক রিপোর্টার ছিল, ওখানে টিভি ক্যামেরা ছিল, কেউ কিন্তু ওই শাপলা চত্বরের রাত 12টার অভিযানে কোনো মৃত্যু দেখেনি। কিন্তু দেদার বলা হচ্ছে শাপলা চত্বর গণহত্যা। কিন্তু তাদের রিপোর্টার কাদের কল্লোল তিনি তার রিপোর্টে উল্লেখ করেছেন যে হেফাজতে ইসলামের কর্মীদের হটিয়ে দেবার পর এই মঞ্চের কাছেই একটি ভ্যানের উপর কাফনের কাপড় এবং পলিথিন দিয়ে মোড়ানো 4টি মৃতদেহ পাওয়া যায়। আমরা কয়েকজন সাংবাদিকও মৃতদেহগুলো দেখেছি। এটা হচ্ছে তার কোট করা বক্তব্য, যেখানে কাদের কল্লোল নিজেই বলছেন যে শাপলা চত্বরের খুব কাছাকাছি জায়গা তিনি 4টি মৃতদেহ দেখেছেন। যদিও ফ্যাসিস্ট সরকার দীর্ঘ সময় নিয়ে মিডিয়ার যত ডকুমেন্টস ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইউটিউব সহ সব জায়গায়, এগুলো সবগুলো সরিয়ে দিয়েছে। যেগুলো এখনো পর্যন্ত আছে এমন ভিডিও এবং স্থির চিত্রের মধ্যে অনেকগুলোর মধ্যেই আমরা দেখেছি, এখনো আছে, আপনারা চাইলেও দেখতে পাবেন যে সেখানে 4টি লাশ নয়, অন্তত পক্ষে সেখানে 6টি লাশ ছিল। তো 6টি লাশের মধ্যে যেখানে রাতের ইশার পর রাতের 10টা-11টার সময়ও যেখানে 6টি লাশ সেখানে ছিল সুস্পষ্ট, এবং পরবর্তী দিন পত্রিকার মধ্যেও সেখানে 6টি লাশের ছবি চিত্র এসেছে, সেখানে রাত 12টার পরেই 2টি গায়েব হয়ে গিয়েছে। একসঙ্গে থাকা 6টি লাশের মধ্যে 2টি গায়েব হয়ে গিয়েছে। একসঙ্গে ভিডিওর মধ্যে রেকর্ড হওয়ার পর, মিডিয়ায় প্রকাশ হওয়ার পর সেখান থেকে যেখানে 2টি লাশ গায়েব হয়ে গিয়েছে, তো এর বাইরে এই জায়গার এক জায়গায় যেখানে 6টি লাশ ছিল, এর বাইরে আরো কত লাশ ছিল রাতের আধারে, সেগুলো কোথায় সরিয়ে নেওয়া হয়েছে সেগুলো শুধুমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই সেটা বিচারের মাধ্যমে, সাক্ষ্য প্রমাণের মাধ্যমে ইনশাল্লাহ প্রমাণিত হবে। কারণ সাক্ষ্য যতই মুছে দেওয়ার চেষ্টা করা হোক, সাক্ষী কিন্তু মুছে যায়নি। এখনো পর্যন্ত ওই হত্যাকাণ্ডের সময় যারা নির্যাতিত হয়েছিল, যারা চাক্ষুষ সাক্ষী ছিল, তাদের হাজার হাজার মানুষ এখনো জীবিত আছে। হাজার হাজার মানুষ সেই রাতে শাপলা চত্বরে অবস্থান করছিল। লক্ষ লক্ষ মানুষের সামনে মৃতদেহগুলোকে সেখানে একত্রিত করা হয়েছিল। সুতরাং সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সাব্বির মুস্তফা আরো দাবি করেছেন এই সময়ের মধ্যে কোনো লাইভ ফায়ারিং করেনি, লাইভ ফায়ারিং হয়নি, দেওয়ালে কোনো গুলির চিহ্ন ছিল না, কোনো রক্তের চিহ্ন ছিল না। নির্জলা মিথ্যাচার সেটা। তীব্র প্রতিবাদ জানাই তার এমন মিথ্যাচারের। সে রাতে গুলির মুহুর্মুহু আওয়াজের কারণে, বিকট আওয়াজের কারণে, অব্যাহত ফায়ারিং এর কারণে শুধু মতিঝিল এলাকা নয়, মতিঝিলের আশপাশের 2-4-5 কিলোমিটারের মধ্যে কোনো মানুষ ঘুমাতে পারেনি, কোনো মানুষ ঘুমাতে পারেনি। বরং যারা রাতের 12টার আগে ঘুমিয়েছিল, রাতের 1টা বাজার সঙ্গে সঙ্গে 12:30 1টা যখন বেজেছে, তখন সব মানুষ ঘুম থেকে উঠে গেছে। সব মানুষ অস্থির ছিল, উদ্বিগ্ন ছিল কি ঘটছে, এবং তার সততাও আমরা দেখেছি। এই এলাকার আশপাশে যারা ছিলেন, শত শত আহত মানুষকে ফজরের পর এই এলাকা ছাড়তে দেখা গেছে। রক্তাক্ত মানুষ, আহত মানুষকে এই এলাকা দিয়ে তাদের ঢাকা শহর ছাড়তে দেখা গেছে। ভিডিও চিত্রের মধ্যে এখনো আর্কাইভে আছে, এবং ইউটিউব, ফেসবুকের মধ্যে এখনো সার্চ দিলে পাওয়া যাবে যে সে রাতে রক্তাক্ত হয়ে, গুলিবিদ্ধ হয়ে তারা ছটফট করছিল, ছটফট করতে করতে নিথর হয়ে গেছে, এমন চিত্র এখনো পর্যন্ত ফেসবুক এবং ইউটিউবে পাওয়া যায়। যদিও অনেক পরিমাণ ডকুমেন্টস তারা সরিয়ে দিয়েছে। শুধু একটা জায়গায় যদি আমরা লক্ষ্য করি, বিষয়টি স্পষ্ট হবে আরো বেশি। সারাদিন যেখানে 2টি টিভি চ্যানেল লাইভ সম্প্রচার করেছিল, সেই রাতেই সেই 2 টিভি চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছে, সিলগালা করে দেওয়া হয়েছে, এবং তাদের সব ডকুমেন্টস নিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। কেন সেই লাইভ সম্প্রচার বন্ধ করা হয়েছিল? সেখানে তো কেউ কোনো বক্তব্য দেয়নি। শুধু যা ঘটছিল
ক্যামেরায় সেগুলো রেকর্ড হয়েছে, যদি গণহত্যা পরিচালনা নাই হয়ে থাকে, সেখানে যদি কোনো গুলির চিহ্ন না থাকে, সেখানে যদি রক্তের কোনো চিহ্ন নাই থেকে থাকে, তাহলে কেন সেই মিডিয়াগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল? সে সুস্পষ্ট জবাব এই সাব্বির মুস্তফাকে দিতে হবে। কাদের কল্লোল তিনি লিখেছেন, পুলিশ এরপর তার বক্তব্য কোট করা হচ্ছে, তিনি লিখেছেন, পুলিশ এরপর শত শত, অর্থাৎ রাত 12টার পর পুলিশ এরপর শত শত রাউন্ড ফাঁকা গুলি এবং টিয়ার গ্যাস শেল ছুটতে শুরু করে, সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। এই বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে পুলিশ ও যৌথ বাহিনী অতিরঞ্জিত শক্তি প্রয়োগ করেছে। শত শত রাউন্ড গুলি ব্যবহারের স্পষ্ট বর্ণনা থেকে বোঝা যায় যে সেখানে কেবল টিয়ার গ্যাস ছোড়া হয়নি, বরং সরাসরি লাইভ ফায়ারিং এবং অত্যন্ত চরম পর্যায়ের আক্রমণাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছিল। রক্ত ও গুলির চিহ্ন মুছে ফেলার জন্য দ্রুত অভিযান পরিচালিত হয়েছে। সাব্বির মুস্তফা তার বক্তব্যের মধ্যে আরেকটি দাবি করেছেন যে সেই রাতে অভিযানে কেউ মারা যায়নি, অর্থাৎ শাপলা চত্বরে গণহত্যা হয়নি। কিন্তু কাদের কল্লোলের প্রতিবেদনে বলা হয়েছে যে হেফাজত কর্মী অনেকেই মতিঝিল এলাকার বিভিন্ন ভবনে আশ্রয় নেন, এদের মধ্যে কিছু ছিলেন আহত এবং তারা অন্যের সাহায্য নিয়ে বেরিয়ে যাচ্ছেন, এমনটাও দেখতে পেলাম। তো তিনি যেখানে আহত ব্যক্তিদেরকে বের হয়ে যেতে দেখেছেন, 4টি লাশও সেখানে দেখেছেন। তো সেখানে অপুরন্ত সেখানে কোনো মিডিয়া কর্মীকে প্রবেশ করতে দেওয়া হয়নি, নির্দিষ্ট একটা এলাকা পর্যন্ত সব মিডিয়া কর্মীকে যেতে দেওয়া হয়েছে। অভিযানের মূল জায়গায় কোনো মিডিয়া কর্মীকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এখানে এই অবস্থায় সাব্বির মুস্তফা কিভাবে নিশ্চিত হলেন যে সেখানে কোনো ধরনের হত্যাকাণ্ড ঘটেনি? আর ভিডিওর মধ্যে যেগুলো সংরক্ষিত আছে, এখনো পর্যন্ত রয়ে গেছে, সেগুলোর মধ্যে সুস্পষ্ট প্রমাণ আছে যে রাতের বেলাও হত্যাকাণ্ড ঘটেছে। সাব্বির মুস্তফা আরো দাবি করেছেন যে বিবিসি বাংলা যতক্ষণ সেখানে ছিল কাউকে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকতে বা মৃত অবস্থায় দেখেনি, অথচ কাদের কল্লোল সেখানে নিজেই 4টি মৃতদেহ দেখেছেন এবং গুলিবিদ্ধ হওয়ার ঘটনা দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি, বর্তমান কালের কণ্ঠের একটি 1.5 মিনিটের ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো আছে। শুধু একটি না, অগণিত অসংখ্য পরিমাণ চিত্র এখনো আছে। সেই চিত্রগুলোর মধ্যে স্পষ্ট যে রাতের বেলা গুলি চালানো হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করা হয়েছে, সেখানে চতুর্দিক থেকে আক্রমণ করা হয়েছে। আমরা গত 17 বছর ধরে প্রত্যক্ষ করছি কিভাবে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতাকে গলা টিপে হত্যা করেছে। সেই চরম দুঃসময়ে 2013 সালে শাপলা চত্বরের বর্বর গণহত্যা নিয়ে কোনো গণমাধ্যম স্বাধীনভাবে সংবাদ প্রচার করতে পারেনি, বরং অনেক মিডিয়া স্বৈরাচারী সরকারের দালালিতে লিপ্ত ছিল। ইতিহাসের এই সবচেয়ে বর্বরোচিত হত্যাকাণ্ড নিয়ে হাতে গোনা যে কয়েকটি চ্যানেল ও জাতীয় পত্রিকা সামান্যতম সত্য প্রকাশের চেষ্টা করেছিল, ফ্যাসিস্ট সরকার তাদের টিভি চ্যানেল এবং পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছে, তাদের সব প্রমাণ ধ্বংস করে দিয়েছে। আজকে যখন এই সর্বজন স্বীকৃত গণহত্যার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে, ঠিক তখনই এই সাব্বির মুস্তফার মতো ফ্যাসিস্ট সরকারের দোসররা, ফ্যাসিস্ট সরকার ও তার সহযোগীদেরকে রক্ষা করার গোপন এজেন্ডা নিয়ে রাস্তায় নেমেছেন এবং গণমাধ্যমে মিথ্যাচার করছেন। 5ই আগস্টের পর হেফাজত ইসলামের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গণহত্যার বিচার চেয়ে মামলা করা হয়েছে এবং এখনো এই মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। এই পরিস্থিতিতে সাব্বির মুস্তফার এই ভিত্তিহীন মিথ্যাচার বর্তমান বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে এবং পতিত স্বৈরাচারের বিচার বাস্তবায়নে বাধা প্রদানের গভীর ষড়যন্ত্র বলে আমরা মনে করছি। আমরা মনে করি সাব্বির মুস্তফাকে অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর জিজ্ঞাসাবাদ করা হলে ফ্যাসিস্টের সহযোগিতায় তাদের ষড়যন্ত্রের মূলোৎপাটন হবে এবং তাদের সম্পৃক্ততা বেরিয়ে আসবে। সবশেষে আমরা বলতে চাই, যদি উদ্দেশ্যমূলক এই মিথ্যাচারকারী সাব্বির মুস্তফাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত সত্যকে উন্মোচন না করা হয় এবং সে অনতিবিলম্বে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা না করে তার এই মিথ্যাচারের জন্য, তাহলে এদেশের আলেম সমাজ, ধর্মপ্রাণ ও মুসলিম জনতা এর প্রতিবাদে, তার এই মিথ্যাচারের প্রতিবাদে কঠোর কর্মসূচি দিয়ে রাজপথে নেমে আসতে বাধ্য হবে। শহীদদের রক্ত এবং ইতিহাসের সত্যকে বিকৃত করার এই অপচেষ্টা কোনোভাবে সাধারণ আলেম সমাজ সহ দেশের সাধারণ আম জনতা, মুসলিম জনতা, ধর্মপ্রাণ মানুষ কখনোই বরদাস্ত করবে না।